গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না, সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে ভিডিওটা সকাল থেকে শুরু করব। কালকে নিয়ে এসছে আমার বোন, তো ওর সঙ্গে তো কালকে ভিডিও করা হয়নি, তাই আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখানে আমরা দুজন চা নিয়ে বসে পড়েছি আর অনেক গল্প কিন্তু করছিলাম, আমরা অনেক কিছু শেয়ার করছিলাম। আর ওকে আমি বলছিলাম কি আজকে আমি একটা খুব ভালো খাবার ওকে বানিয়ে খাওয়াবো, খুব টেস্টি। তো ও বলছিল যে না না, বেশি ঝামেলা করা দরকার নেই, কিছু বানাতে হবে না, সিম্পলের মধ্যে কিছু বানালেই হবে। তো আমি বলছিলাম যে না না, এতদিন পরেও এসেছে তো কিছু তো মানে একটা ভালো বানিয়ে খাওয়াতেই হবে, তাই না? আর আমি নতুন যা যা রেসিপি শিখি সব কিছু বানানোর চেষ্টা করি, আর সবাইকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আর এর মধ্যে এখানে আমার একটা পার্সেল চলে এসেছিলো অ্যামাজন থেকে। তো পার্সেলটা কিন্তু আজকে আসার কথা ছিল না, ওটা কালকে আসার কথা ছিল, কিন্তু একদিন আগেই চলে এসছে। যাই হোক, একবার দেখিয়ে দিচ্ছি কি পার্সেল আসলো। আমি একটা এথনিক ওয়্যার অর্ডার করেছিলাম, তো এটা ছিল ব্ল্যাক কালারের মধ্যে। আমার সব জামা কাপড়ই কিন্তু ব্ল্যাক কালারেরই, কারণ ব্ল্যাক লাভার আমি। তো এখানে এই কুর্তি ছিল একটা, দুপাট্টা আর প্যান্টের একটা সেট ছিল। তার মধ্যে তো এই দুপাট্টাটা আমার খুবই ভালো লেগেছিলো, একদম সিকোয়েন্সের একটা কাজ ছিল আর একটা এলিগেন্ট লুক ছিল দুপাট্টাতে। আর এই কুর্তিটাতে কিন্তু কোনো সেরকম কাজ ছিল না, শুধু নেকের কাছে একটু সিকোয়েন্সের ওয়ার্ক ছিল। আর প্যান্টটা একদম সিম্পল প্লেন ছিল। তো এই ম্যাটেরিয়ালটা ছিল কিন্তু কটন আর সিল্ক ব্লেন্ড, তো খুব কমফোর্টেবলের মধ্যেই ছিল। আর সবথেকে বড় কথা, এই পুরো সেটটার প্রাইসটা কিন্তু খুবই কম, একদম চিপ প্রাইসে ছিল। আর এইদিকে তো মাসি চলে এসেছিলো, আমাদের হাউসমেট, তো কাজ শুরু করে দিয়েছে। তো মাসির কাজ শেষ হয়ে গেলে আমরা চলে আসলাম আমাদের লাঞ্চটাকে প্রিপেয়ার করার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, বেশ কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আলুর পরিমাণটা একটু বেশি করেই দেবো, কারণ মানে আলু খেতে সবাই ভালো পছন্দ করে। তো আজকে আমি কি বানাচ্ছি সেই রেসিপির নামটা তোমাদেরকে এখনও বলা হয়নি, সেটা হচ্ছে আজকে আমি বানাচ্ছি মাটন কিমা পোলাও। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চালটা নিয়েছি দাওয়াতের সুপার একটা বাসমতি রাইস। তো আমি অর্ডার করতে গিয়েছিলাম যে বিরিয়ানি রাইসটা হয় না সেটা, তো আমি ভুল করে এই রাইসটা অর্ডার করে ফেলেছিলাম। আর অর্ডার করার পরে তো আমি দেখলাম যে এই রাইসগুলো পুরো না, মানে আর্ধেক মানে একটা গোটা রাইস না, পুরো রাইসগুলো ব্রোকেন ছিল। তো আমি একটু ভয় পাচ্ছিলাম কি এরকম রাইস কি করে হবে, রাইসটা ভালো হবে না। তো তারপর আমি ইউটিউবে অনেক রিভিউ দেখলাম যে না, কোনো অসুবিধা নেই, এই চালটা এরকমই হয়, কিন্তু যখন রাইসটা হয় তারপর কিন্তু চালটা মানে ভালো লাগে। রাইসটা কিন্তু বিরিয়ানি রাইসের মতনই হয়, শুধু একটু শর্ট হাইটের হয়, আদারওয়াইজ কিন্তু সব একই থাকে। তো এখানে চালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেকটা পরিমাণে বেশি পরিমাণ নিয়ে নিয়েছি চালের পরিমাণটা, আর অনেকটাই হবে রাইস মনে হচ্ছে। তো এর আগে আমি এতটা পরিমাণে কখনোই কোনো কিছু বানাইনি, তো জানি না কেমন হবে, একটু ভয় লাগছিল। তো দেখা যাক কেমন হয়। চালটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা জিনিস হয়েছিল, এই হাঁড়িটার মধ্যে আমি না এই রাইসটা বানাচ্ছিলাম, কিন্তু যখন রাইসটা পুরো হয়ে গেছিলো দেখছিলাম কি এই হাঁড়িটার মধ্যে না ধরছে না, তো সেই জন্য আমি বড় হাঁড়িতে শিফট করে নিয়েছিলাম এই পুরো রাইসটা। এবার আমি ফ্রিজ থেকে এই কিমাটা বার করে রাখলাম, এটা মাটন কিমা ছিল, কালকে আনা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুয়ে। আর এখন এটা পুরো বরফ হয়ে গেছে, একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে বরফটা রিলিজ হয়ে যায় তাড়াতাড়ি। তারপর আমরা এই মাটনের কিমাটাকে বানিয়ে ফেলবো। এখন এই ধুয়ে রাখা চালটাকে বসিয়ে দিচ্ছি গ্যাসে, তো রাইসটা বানিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমের মধ্যেই রাইসটাকে বানাবো। তো এখানে আমি 4টে এলাচ আর দারচিনি এগুলো দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। রাইসটা নামানোর পরে কিন্তু ওর মধ্যে আমি নুনটা মিশিয়ে দেব, এখন দিচ্ছি না নুনটা। তো প্রায় আধ ঘন্টা পরে কিন্তু আমাদের এই রাইসটা পুরো হয়ে গেছিলো কুকড। আমি এখানে 80% কুকড করেছি। আর এইদিকে আমার বোন সব কিছু কাটাকুটি শুরু করে দিয়েছে, এখানে ও আলু কাটছে, আর আমরা কিন্তু একটা গাজরও অ্যাড করব এই রান্নাটাতে। তো গাজরগুলো ছোট ছোট টুকরো করে ওগুলোকে ফ্রাই করে দিতে হবে। আর এখানে ও পেঁয়াজগুলো কাটছিল, হাফ কাটা হয়েছে আর হাফ এখনও কাটবে। আর ততক্ষণে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি একদম মানে মিডিয়ামের থেকেও ছোট টুকরো করে নিয়েছি, কারণ পোলাওয়ার সঙ্গে না বেশি বড় বড় আলু ভালো লাগে না, সেই জন্য পোলাওয়ার জন্য এরকম মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি। তো তোমরা চাইলে আলুগুলোকে আগে থেকে বয়েল করে তারপর কিন্তু ফ্রাই করতে পারো, সেটাই বেটার হবে, ভালোভাবে বয়েল হয়ে যাবে। তারপরে আমি এখানে
পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছিলাম। এবারে আমি রাইসটাকে কিন্তু রেডি করে নিয়েছিলাম। 1 কাপ জলের মধ্যে আমি একটু ফুড কালার আর একটু মিঠা আতর দিয়ে রাইসের উপর ঢেলে দিয়েছিলাম। তারপরে এখানে ওই কেটে রাখা কুচানো গাজর ফ্রাইটা আর এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে ঘিটা দিয়ে দিয়েছিলাম অলরেডি, অনেকটা বেশি পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। এই পুরোটা ভিডিওটা না পার্টে পার্টে দেখাতে পারছি না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, সেই জন্য, বাট তোমরা ঠিক বুঝতে পারবে। এখানে আমি আরেকটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা একটু বেশিই লাগবে এই পোলাওতে। তো এবারে সব কিছু দিয়ে দিয়েছি আমি। তো এরপর আমি একে একে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। তো ফ্রাই করার পরে দেখছিলাম যে আলুগুলো একটু গলছিল না, তারপর আমি আরেকটু ভালো করে গলিয়ে নিয়েছিলাম। এরপর এর উপর আমি আরেকটু সাদা রাইস দিয়ে দিলাম। তারপর এখানে আমি ধনেপাতাগুলো এখন কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো একদম লাস্টে দিতে হবে, এখন না, তবে কেটে রাখছি আগে থেকে। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পাউডারের যে ব্ল্যাক পেপার পাউডারটা। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। তো এটা একদম অপশনাল, বিরিয়ানি মশলাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার আমি কিন্তু মাটন কিমাটা বানিয়ে নিয়েছিলাম। এই কিমা রেসিপিটা আমি দেখাইনি, কারণ এটা খুবই ইজি। যেইভাবে তোমরা মাটন বানাও না, ঠিক সেই রকমভাবে বানাতে হবে। প্রেশার কুকারে বানিয়েছিলাম আমি, 2টো সিটি দিয়েছিলাম, হয়ে গেছিলো, খুবই ইজি। তো এবারে মাটন কিমাটা আমি দিয়ে দিচ্ছি। বেশি গ্রেভি রাখিনি, কারণ বেশি গ্রেভি রাখলে না নিচে লেগে যায় আর পুড়ে যাওয়ার চান্সেস থাকে, সেই জন্য গ্রেভিটা একটু শুকনো শুকনোই রেখেছিলাম, একদম অল্প অল্প গ্রেভি রেখেছিলাম এই কিমাটাতে। দিয়ে দিলাম এবার সবগুলো। এবারে একটা গ্যাসের ওপর তাওয়া আমি জ্বালিয়ে দিচ্ছি। এই তাওয়াটার উপরে এই মাটন কিমার পোলাওয়ের হাঁড়িটাকে বসিয়ে দেব। এই হাঁড়িটার জন্য না যে ওপরের লিড লাগে, আমার কাছে সেটা ছিল না, সেই জন্য আমার কাছে একটা আলাদা কড়াই ছিল। ওই কড়াইয়ের যে লিড ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছিলাম এই হাঁড়িটার জন্য। আমি কিন্তু উপর থেকে আলাদা করে আরেকবার ঘি দিয়ে দিলাম, কারণ ঘি বেশি হলে কিন্তু টেস্টটাও ভালো হয় আর এর স্মেলটাও অনেক ভালো হয়ে যায়, সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম আর একটু বেশি করে। এবারে আমি সবগুলোকে ভালো করে একটু এরকম করে ঝাঁকিয়ে নেব, যাতে ভালোভাবে সবগুলো মিশে যায় একবারেই। ওপর থেকে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। এই যে এই ঢাকনাটা আমি চাপা দিয়ে দিলাম, এটা আমার একটা অন্য কড়াইয়ের ঢাকনা। যেহেতু দেখছিলাম যে এখানে একটা হোল ছিল, তাই জন্য এখানে একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিলাম। আর সাইড থেকে না এই ভাপটা বেরিয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি আলাদা করে একটা কাপড় এখানে এইভাবে দিয়ে দিয়েছিলাম। তারপর ওই ভাপে রাখার আধ ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলো আমাদের এই পোলাও, মাটন কিমা পোলাও। খুবই টেস্টি হয়, কিন্তু তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। একদম ইউনিক একটা রেসিপি, বিরিয়ানির মতো লাগে না। এখানে অনেক কিছুই বিরিয়ানিতে দেওয়া হয়, সেগুলো এখানে পড়ে না, তো মানে টেস্টটাও একদমই আলাদা। তো রেডি হয়ে গেছে আমাদের মাটন কিমা পোলাও। এবার আমি এটা সার্ভ করব আমার বোনের জন্য, আর ওকে আমি দিয়ে দেখবো যে ও কী বলছে। আর আমার কিন্তু দেখে মনে হচ্ছে কি এই পোলাওটা কিন্তু ভালোই হয়েছে, বেশ ঝুরঝুরে হয়েছে, আর কিমাগুলোও বেশ মানে লেগে লেগে আছে, ভালোই লাগছে দেখতে ওভারঅল। তো দেখা যাক, আমি টেস্ট করার পরেই বুঝতে পারবো কেমন হয়েছে, আর ওর কাছ থেকে জেনে নেব যে কেমন হয়েছে। চলো ওকে দিয়ে দিই খেতে। কেমন হয়েছে? দারুণ, সত্যি খুব ভালো হয়েছে, দারুণ লাগছে, খুব ইজি আর খুব টেস্টিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।